ওকে, তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এটা পড়বো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আজকের অংশটা থেকে কিন্তু অনেকগুলো এবি থাকবে, বুঝা গেছে? অনেকগুলো এবি প্রশ্ন থাকবে। তো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বোঝার জন্য আগে বুঝতে হবে কি রিভার্সিবল রিঅ্যাকশন। ইরিভার্সিবল রিঅ্যাকশন আমি গতকালকে পড়াইছি, তাও আমি আবার রিপিট করতেছি। ইরিভার্সিবল রিঅ্যাকশন, রিভার্সিবল রিঅ্যাকশন, ইরিভার্সিবল রিঅ্যাকশন, আর এটা হচ্ছে কি রিভার্সিবল রিঅ্যাকশন। তো এই রিভার্সিবল রিঅ্যাকশন কি? ইরিভার্সিবল রিঅ্যাকশন হচ্ছে যেখানের মধ্যে আমাদের রিঅ্যাকটেন্টগুলো প্রোডাক্টে পরিণত হয়, কিন্তু প্রোডাক্টগুলো আবার রিঅ্যাক্ট করে রিঅ্যাকটেন্টে পরিণত হতে পারে না। এটার একটা এক্সাম্পল হচ্ছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের মধ্যে আমাদের অ্যাসিড বেজের সাথে রিঅ্যাক্ট করে তৈরি করা হচ্ছে ওয়াটার এবং সল্ট। ঠিক আছে, এই ওয়াটার এবং সল্ট আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে অ্যাসিড আর বেস তৈরি করতে পারে না। তুমি যদি তোমার বাসার সল্ট নাও আর তুমি যদি এক গ্লাস পানি নাও, সল্ট আর পানির মধ্যে যদি সল্টকে যদি পানির সাথে মিশাও, তাহলে কি তুমি কখনো অ্যাসিড আর বেসকে পাবা? উত্তর হচ্ছে না। তার মানে আমাদের নিউট্রালাইজেশন রিঅ্যাকশন গুলো কি হয় না? রিভার্সিবল হয় না, অর্থাৎ তারা ইররিভার্সিবল হয়। রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টে পরিণত হয় কিন্তু প্রোডাক্ট রিঅ্যাকট্যান্টে পরিণত হতে পারে না। এরপর আসা হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশন। রিভার্সিবল রিঅ্যাকশন কি জিনিস? রিভার্সিবল রিঅ্যাকশন হচ্ছে এমন রিঅ্যাকশন যেখানের মধ্যে আমাদের রিঅ্যাকট্যান্ট গুলো প্রোডাক্টে পরিণত হয় আর প্রোডাক্ট গুলো নিজেদের সাথে রিঅ্যাক্ট করে আবার রিঅ্যাকট্যান্টে পরিণত হয়। এটার একটা এক্সাম্পল হচ্ছে আমাদের অ্যামোনিয়া প্রোডাকশন। ঠিক আছে, ভেরি গুড। আমাদের এখানে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে, আবার অ্যামোনিয়া নিজের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আর নাইট্রোজেন তৈরি করে। তাই বলে এটা হচ্ছে রিভার্সিবল, আর এগুলো ইররিভার্সিবল। এটা রিভার্সিবল কেন? এটা রিভার্সিবল কারণ এখানে রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টে পরিণত হয়, প্রোডাক্ট আবার রিঅ্যাকট্যান্টে পরিণত হয়। এটা ইররিভার্সিবল কেন? কারণ এখানে শুধুমাত্র রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টে পরিণত হচ্ছে, প্রোডাক্ট রিঅ্যাকট্যান্টে পরিণত হচ্ছে না। এরপর আমরা পড়বো হচ্ছে ইকুইলিব্রিয়াম কি জিনিস। ইকুইলিব্রিয়াম তো ইকুইলিব্রিয়াম প্রথমত হচ্ছে একটা স্টেট। ইকুইলিব্রিয়াম কি? একটা স্টেট। স্টেট মানে কি? একটা দশা। বুঝা গেছে? ইকুইলিব্রিয়াম হচ্ছে একটা স্টেট। কিসের স্টেট? রিভার্সিবল রিঅ্যাকশনের একটা স্টেট। কিসের স্টেট? রিভার্সিবল রিঅ্যাকশনের একটা স্টেট। রিভার্সিবল রিঅ্যাকশনের একটা দশা। রিভার্সিবল রিঅ্যাকশনের একটা দশা যেখানের মধ্যে আমাদের রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর চেঞ্জ হয় না। যেখানে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর চেঞ্জ হয় না। যেখানে রিঅ্যাকট্যান্ট কনসেন্ট্রেশন আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর চেঞ্জ হয় না। রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন চেঞ্জ না হওয়া মানে হচ্ছে রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি হওয়া? কনস্ট্যান্ট হওয়া। তার মানে ইকুইলিব্রিয়াম হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশনের একটা স্টেট যেখানের মধ্যে আমাদের রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন চেঞ্জ হয় না, অর্থাৎ কনস্ট্যান্ট থাকে। তো আমরা একটা রিঅ্যাকশন একটু খেয়াল করি। ঠিক আছে, একটা রিঅ্যাকশন আমরা বানাবো এখানের মধ্যে। ধরো, ঠিক আছে, এখানে একটা রিঅ্যাকশন বানাইতেছি। তো আমার এখানের মধ্যে একটা রিঅ্যাকশন আছে, যেটার মধ্যে হচ্ছে এ রিঅ্যাক্ট করে কিসে পরিণত হচ্ছে? এ রিঅ্যাক্ট করে বি তে পরিণত হচ্ছে, আবার বি রিঅ্যাক্ট করে এ তে পরিণত হচ্ছে। ঠিক আছে, তো সময় শুরুতে অর্থাৎ শুরুতে সময় কত থাকে? শুরুতে সময় হচ্ছে 0। শুরুতে সময় হচ্ছে 0 সেকেন্ড। তো 0 সেকেন্ডের মধ্যে আমাদের ধরো এ এর কনসেন্ট্রেশন কত? 10 মোল, আর বি এর কনসেন্ট্রেশন কত হবে? 0। 10 সেকেন্ড পরে এর কনসেন্ট্রেশন হবে 8 মোলার, বি এর কনসেন্ট্রেশন হবে 2 মোলার। 20 সেকেন্ড পরে ধরো আমাদের এর কনসেন্ট্রেশন হয়ে গেছে 6 মোলার, বি এর কনসেন্ট্রেশন হয়ে গেছে 4 মোলার। ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের 25 সেকেন্ড পরে আমাদের এখানের মধ্যে দোনোজনের কনসেন্ট্রেশন হয়ে গেছে 5 মোলার 5 মোলার। দোনোজনের কনসেন্ট্রেশন কি হয়ে গেছে? দোনোজনের কনসেন্ট্রেশন 5 মোলার 5 মোলার হয়ে গেছে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে 30 সেকেন্ড পরে দেখা গেছে এটার কনসেন্ট্রেশন হয়ে গেছে 4 মোলার, এটার কনসেন্ট্রেশন হয়ে গেছে 6 মোলার। এরপর থেকে কনসেন্ট্রেশন আর চেঞ্জ হয়নি। ঠিক আছে, তার মানে কনসেন্ট্রেশন 4 মোলার 6 মোলার থেকে গেছে। কনসেন্ট্রেশন 4 মোলার 6 মোলার থেকে গেছে। আমার প্রশ্ন হচ্ছে কততম সেকেন্ডে গিয়ে ইকুইলিব্রিয়াম এখানে গেইন হয়েছে? তুমি বলো, কততম সেকেন্ডে গিয়ে ইকুইলিব্রিয়াম গেইন হয়েছে? 30 সেকেন্ডে গিয়ে গেইন হয়েছে। কেন 25 সেকেন্ডে কেন গেইন হয়নি? 25 সেকেন্ডে তো দুটোটাই সমান। চেঞ্জ হয়েছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি। মোট কথা হচ্ছে দোনোটা কনসেন্ট্রেশন সমান হওয়ার সাথে ইকুইলিব্রিয়ামের কোনো সম্পর্ক
নাই। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে কনসেন্ট্রেশন কি হয়ে যাওয়া, কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়ে যাওয়া। ঠিক আছে, আমরা এখানে দেখছি কনসেন্ট্রেশন 6 মোল 6 মোল 6 মোলার 6 মোলার 6 মোলার 4 মোলার 4 মোলার 4 মোলার, তার মানে 30 সেকেন্ডের পর থেকে কনসেন্ট্রেশন আর পরিবর্তন হয় নাই। তো এটাকে আমরা বলি হচ্ছে ইকুইলিব্রিয়াম। তাহলে ইকুইলিব্রিয়াম অবটেন্ড হইছে কততম সেকেন্ডে, ইকুইলিব্রিয়াম অবটেন্ড হইছে 30 সেকেন্ডে, ইকুইলিব্রিয়াম অবটেন্ড হইছে 30 সেকেন্ডে। ভেরি গুড। এরপর আসো, এরপর আমরা একটু গ্রাফের মাধ্যমে এগুলো বোঝার চেষ্টা করব। ঠিক আছে, একটু গ্রাফের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব, গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো মূলত আমাদের দুইটা গ্রাফ আছে। কয়টা গ্রাফ? দুইটা গ্রাফ। হ্যাঁ, মূলত দুইটা গ্রাফ আছে আমাদের কাছে। এই দুইটা গ্রাফ আমাদের করতে হবে। একটা হচ্ছে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফ, একটা কি কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফ, একটা হচ্ছে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফ, একটা হচ্ছে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফ, একটা হচ্ছে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফ, কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফ। তো কনসেন্ট্রেশনটাকে আমরা এদিকে রাখলাম, আর টাইমটাকে আমরা কই রাখবো, টাইমটাকে আমরা রাখবো হচ্ছে এক্স অ্যাক্সিসে। ঠিক আছে, তো টাইমটাকে আমরা বলতেছি রিঅ্যাকশন প্রোগ্রেস। টাইমটাকে কি বলতেছি? রিঅ্যাকশন প্রোগ্রেস। রিঅ্যাকশন প্রোগ্রেস যা কথা, টাইম তা কথা। রিঅ্যাকশন প্রোগ্রেস যা কথা, টাইম তা কথা। রিঅ্যাকশন প্রোগ্রেস যা কথা, টাইম তা কথা। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। আসো, তো সময়ের সাথে সাথে কার কনসেন্ট্রেশন বাড়ে? সময়ের সাথে সাথে আমাদের প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ে। সময়ের সাথে সাথে আমাদের প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ে। সময়ের সাথে সাথে আমাদের প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ে। আর সময়ের সাথে সাথে আমাদের রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কি হয়? কমে। ঠিক আছে, সময়ের সাথে সাথে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ে, সময়ের সাথে সাথে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কমে। ঠিক আছে, আসো। তো এটা হচ্ছে যে আমাদের গ্রিন কালারটা কি? গ্রিন কালারটা ডিনোট করতেছে আমাদের প্রোডাক্টের কনসেন্ট্রেশন। গ্রিন কালারটা ডিনোট করতেছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন। আর ইয়েলো কালারটা কি ডিনোট করতেছে? ইয়েলো কালারটা ডিনোট করতেছে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন। ইয়েলো কালারটা ডিনোট করতেছে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন। ঠিক আছে, ইয়েলো কালারটা ডিনোট করতেছে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন। আমার প্রশ্ন হচ্ছে এখানের মধ্যে আমরা ইকুইলিব্রিয়াম কোথায় গেইন করছি? এই গ্রাফের মধ্যে আমরা ইকুইলিব্রিয়াম কোথায় গেইন করছি? এই গ্রাফের মধ্যে ইকুইলিব্রিয়াম কোথায় গেইন করছে? এই গ্রাফের মধ্যে ইকুইলিব্রিয়াম এই বরাবর গেইন করছে। কেন এই বরাবর গেইন করছি? কারণ এই বরাবর আমরা কি দেখতেছি, আমাদের রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর চেঞ্জ হচ্ছে না। এই সময়টার পরে আমাদের রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে না, তাই বলে আমরা এই বরাবর ইকুইলিব্রিয়াম গেইন করছি। বুঝা গেছে বিষয়টা? ভেরি 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 গুড। আসলে ইকুইলিব্রিয়াম গেইন হয়েছে কোথায়? ইকুইলিব্রিয়াম গেইন হয়েছে এখানে। এখানে হয়েছে ইকুইলিব্রিয়াম গেইন। এখানে তোমার ইকুইলিব্রিয়াম গেইন হয়েছে। ভেরি গুড। এখানে কি লিখতে পারি আমরা? ইকুইলিব্রিয়াম অবটেইন। কি লিখতে পারি? ইকুইলিব্রিয়াম অবটেইন। এখানে লিখতে পারি আমরা ইকুইলিব্রিয়াম অবটেইন। ইকুইলিব্রিয়াম অবটেইন। ইকুইলিব্রিয়াম অবটেইন। ইকুইলিব্রিয়াম অবটেইন। ইকুইলিব্রিয়াম অবটেইন। বুঝে গেছে? ভেরি গুড। তো কনসেন্ট্রেশনের জন্য এই একটা গ্রাফ বুঝলেই হয়। তো আমি আরেকটা গ্রাফ ড্র করব। ঠিক আছে, তো পরের গ্রাফটা একটু দেখি। পরের গ্রাফটা কিরকম? আসো, পরের গ্রাফটা কিরকম দেখো। তো দেখো এখানের মধ্যে কি হচ্ছে বলো, এখানের মধ্যে আমাদের ইকুইলিব্রিয়াম অবটেন্ড হয়েছে। কোথায় হয়েছে? এখানে হয়েছে। কেন হয়েছে? কারণ এখানের মধ্যে আমাদের রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্ট দোনোটার কনসেন্ট্রেশন এই সময়টার পর থেকে আর চেঞ্জ হচ্ছে না। কনসেন্ট্রেশন সমান হয়ে গেছে, আবার কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে না। কনসেন্ট্রেশন কি হয়েছে? সমান হয়ে গেছে, কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে না, তাই বলে এটা ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামের শর্ত হচ্ছে কনসেন্ট্রেশন আর চেঞ্জ হতে পারবে না। এন্ড কনসেন্ট্রেশন দোনোটা ভিন্ন কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটাকে আমরা ইকুইলিব্রিয়াম বলবো। কনসেন্ট্রেশন দোনোটা সেম কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটাকে আমরা ইকুইলিব্রিয়াম বলবো। মোট কথা হচ্ছে কনসেন্ট্রেশন ইকুয়াল হতে পারে, নাও হতে পারে। ইকুইলিব্রিয়াম হওয়ার জন্য শর্ত কি? কনসেন্ট্রেশন আর চেঞ্জ হতে পারবে না। বুঝা গেছে? তাহলে আমার এখানে ইকুইলিব্রিয়াম অবটেন্ড কোথায়? আমার এখানে ইকুইলিব্রিয়াম অবটেন্ড হচ্ছে ঠিক এ বরাবর। এ বরাবর আমার এখানে ইকুইলিব্রিয়াম অবটেন্ড। বুঝা গেছে? এ বরাবর আমাদের এখানের মধ্যে ইকুইলিব্রিয়াম অবটেন্ড। এখন প্রশ্ন হইতে পারে যে আমাদের এখানের মধ্যে কেন আমাদের এখানের মধ্যে কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কনসেন্ট্রেশনটা চেঞ্জ হচ্ছে না। এখানে কি রিঅ্যাকশন থেমে যাচ্ছে? উত্তর হচ্ছে রিঅ্যাকশন থেমে যাচ্ছে না।
এখানের মধ্যে আমাদের রিঅ্যাকটেন্ট গুলো রিঅ্যাক্ট করে প্রোডাক্টে পরিণত হচ্ছে, প্রোডাক্ট গুলো রিঅ্যাক্ট করে রিঅ্যাকটেন্টে পরিণত হচ্ছে, রিঅ্যাকটেন্ট গুলো রিঅ্যাক্ট করে প্রোডাক্টে পরিণত হচ্ছে, প্রোডাক্ট গুলো রিঅ্যাক্ট করে রিঅ্যাকটেন্টে পরিণত হচ্ছে, রিঅ্যাকটেন্ট গুলো রিঅ্যাক্ট করে প্রোডাক্টে পরিণত হচ্ছে, প্রোডাক্ট গুলো রিঅ্যাক্ট করে রিঅ্যাকটেন্টে পরিণত হচ্ছে। তার মানে হচ্ছে এখানে ফরওয়ার্ড ডিরেকশন হচ্ছে, ব্যাকওয়ার্ড ডিরেকশন হচ্ছে, ফরওয়ার্ড ডিরেকশন হচ্ছে, ব্যাকওয়ার্ড ডিরেকশন হচ্ছে, ফরওয়ার্ড ডিরেকশন হচ্ছে, ব্যাকওয়ার্ড ডিরেকশন হচ্ছে। কিন্তু তারপরেও কেন কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট? কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট কারণ যে পরিমাণ রিঅ্যাকটেন্ট রিঅ্যাক্ট করে প্রোডাক্টে পরিণত হচ্ছে, একই সময় সেই পরিমাণ প্রোডাক্ট রিঅ্যাক্ট করে রিঅ্যাকটেন্টে পরিণত হচ্ছে। বুঝে গেছে? ভেরি গুড। তো এই কারণে দিন শেষে দেখা যাচ্ছে রিঅ্যাকটেন্ট রিঅ্যাক্ট করার পরেও রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে না, প্রোডাক্ট রিঅ্যাক্ট করার পরেও প্রোডাক্টের কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে না। বুঝে গেছে? তো এটাকে আমরা সহজ ভাষায় এভাবে বলতে পারি যে ফরওয়ার্ড রেট অফ রিঅ্যাকশন আর ব্যাকওয়ার্ড রেট অফ রিঅ্যাকশন সমান হয়ে যাওয়ার কারণে আমার এখানে কনসেন্ট্রেশন আর চেঞ্জ হচ্ছে না। বুঝে গেছে? তাহলে আমরা আমাদের থার্ড গ্রাফটা ড্র করব। থার্ড গ্রাফটা কি? থার্ড গ্রাফটা হচ্ছে আমাদের এখানে রেট ভার্সেস রিঅ্যাকশন প্রোগ্রেস, রেট ভার্সেস রিঅ্যাকশন প্রোগ্রেস, রেট ভার্সেস রিঅ্যাকশন প্রোগ্রেস, রেট ভার্সেস রিঅ্যাকশন প্রোগ্রেস। ঠিক আছে? রেট ভার্সেস রিঅ্যাকশন প্রোগ্রেস। তার মানে তখন আমাদের এখানে কি থাকবে? রেট। এখানে থাকবে হচ্ছে রেট, এখানে থাকবে হচ্ছে রেট। ঠিক আছে? কনসেন্ট্রেশনের জায়গায় থাকবে হচ্ছে রেট, রেট। আর এখানের মধ্যে আমাদের ইয়েলো কালারটা কি রিপ্রেজেন্ট করবে? ইয়েলো কালারটা রিপ্রেজেন্ট করবে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, গ্রিন কালারটাকে রিপ্রেজেন্ট করবে রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। বুঝে গেছে? তাহলে আমাদের ইকুইলিব্রিয়াম এখানে অবটেন্ড হবে। কেন? কারণ এখানে আসে আমাদের রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সমান হয়ে যাচ্ছে। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। এখন তোমাকে আমি আরেকটা কাহিনী বলি। হ্যাঁ, এখানে আসো। আমি এখানের মধ্যে কি করলাম, এই পয়েন্টটা কি ইকুইলিব্রিয়ামে আছে? এই পয়েন্টটা ইকুইলিব্রিয়ামে আছে? ইকুইলিব্রিয়ামে থাকার একটাই শর্ত, রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশনের সমান হবে। এখানে রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশনের সমান, তাই বলে এই পয়েন্টটাও ইকুইলিব্রিয়াম ডিনোট করবে। তোমার এখানে কি হয়েছে? রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন দোনোটাই একসাথে বেড়ে গেছে। ঠিক আছে? তার মানে এই যে পুরোপুরি এই যে কার্ভটা দিছে, এই পুরা কার্ভটা জুড়ে কি রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশনের সমান। তার মানে হচ্ছে পুরা কার্ভ জুড়ে পুরা কার্ভটাই কি আছে? ইকুইলিব্রিয়ামে আছে। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। তাও এটা লাগে না, আমি যেটা এখন পড়াইছি এটা লাগে না, তাও আমি বুঝাই দিলাম আর কি, একটু মজাদার জিনিস, গ্রাফ জিনিসটাকে আর একটু ভালো করে বোঝার জন্য বুঝাই দিলাম তোমাকে। ক্লিয়ার? এতটুকু পারা যাবে? এতটুকু জাস্ট। এখানে আমরা একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে কনসেন্ট্রেশনটা ডিনোট করি নাই। এখানে গ্রিন কালারটা দিয়ে আমরা বুঝাচ্ছি কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকটেন্ট, আর ইয়েলো কালারটা দিয়ে বুঝাচ্ছি কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট। ঠিক আছে? ভেরি গুড। ঠিক একটা জিনিস কি হবে আমাদের এখানেও লাগবে। ক্লিয়ার? এখানে দেখো, এখানে কিন্তু এটা হচ্ছে রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন, হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন। এটা তো আলাদা করে দেওয়ার দরকার নাই। ঠিক আছে? এতটুকু বুঝা গেছে? তাহলে আমরা গ্রাফগুলো বুঝে ফেলতে পারছি সফলভাবে। গ্রাফগুলো আমরা বুঝে গেছি। এখন আসো, এখন আমরা আরেকটা পয়েন্ট করবো, আরেকটা কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে অল রিঅ্যাকশনস আর রিভার্সিবল। অল রিঅ্যাকশনস আর কি? রিভার্সিবল। অল রিঅ্যাকশনস আর রিভার্সিবল। আসো, অল রিঅ্যাকশনস আর রিভার্সিবল। অল রিঅ্যাকশনস আর রিভার্সিবল, বিষয়টা বুঝতে হবে। একটা রিঅ্যাকশন লিখি, ক্যালসিয়াম কার্বনেট রিঅ্যাক্ট করে কি তৈরি করে? ক্যালসিয়াম অক্সাইড। এরপরে কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তাই বলে এটা উড়ে চলে যাবে। ঠিক আছে? তো দেখো, তোমার এখানের মধ্যে এটা কি একটা ফরওয়ার্ড রিঅ্যাকশন, এটা একটা রিভার্সিবল রিঅ্যাকশন, এটা একটা কি ইররিভার্সিবল রিঅ্যাকশন, এটা একটা ইররিভার্সিবল রিঅ্যাকশন। কিরকম রিঅ্যাকশন? ইররিভার্সিবল রিঅ্যাকশন। তার মানে হচ্ছে রিঅ্যাকটেন্ট প্রোডাক্টে পরিণত হচ্ছে, প্রোডাক্ট রিঅ্যাকটেন্টে পরিণত হতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ তোমার এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা অ্যাটমসফিয়ারে চলে যাচ্ছে, এই প্রোডাক্টটা অ্যাটমসফিয়ারে চলে যাচ্ছে। এখন ধরো আমরা কি করলাম, আমরা একই রিঅ্যাকশনটা ঘটালাম, কিন্তু এবার করলাম কোথায়? এবার করলাম আমরা ক্লোজড কন্টেইনারে। এবার করলাম কোথায়?
ক্লোজড কন্টেনার। এবার করলাম হচ্ছে আমরা ক্লোজড কন্টেনার, এবার করলাম ক্লোজড কন্টেনারে, বুঝে গেছে? ক্লোজ কন্টেনারে করলে কি হবে, এই কার্বন ডাইঅক্সাইড আর উড়ে যেতে পারবে না। কার্বন ডাইঅক্সাইড যখন উড়ে যেতে পারবে না, তখন কার্বন ডাইঅক্সাইড আবার ক্যালসিয়াম অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম কার্বনেটকে তৈরি করে ফেলবে। তো দেখো তোমার একটা রিভার্সিবল ইরিভার্সিবল রিঅ্যাকশন রিভার্সিবলে পরিণত হলো না? কেমনে পরিণত হলো? আগে এটা কোথায় কন্ডাক্ট করা হতো? আগে এটা ওপেন কন্টেনারে কন্ডাক্ট করা হতো, ঠিক আছে? ওপেন কন্টেনারে এটাকে কন্ডাক্ট করা হতো, আর এখন এটাকে ক্লোজ কন্টেনারে কন্ডাক্ট করা হচ্ছে। এই কারণে এটা রিভার্সিবল, বুঝে গেছে? তাহলে এটা কিরকম রিঅ্যাকশন? এটা রিভার্সিবল রিঅ্যাকশন। তো আমরা এখান থেকে একটা জিনিস বুঝতেছি যে যথাযথ ব্যবস্থা নিলে আমাদের রিঅ্যাকশন গুলোকে রিভার্সিবল করা সম্ভব, বুঝে গেছে? তাই বলে অল রিঅ্যাকশনস আর রিভার্সিবল, বুঝে গেছে? এখন কিছু রিঅ্যাকশনস আছে যেগুলোকে তুমি রিভার্সিবল করার পরেও তুমি রিভার্সিবল রিঅ্যাকশনটা অত ভালো করে অবজার্ভ করবে না, কারণ ওখানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের যে রেটটা আছে ওটা অনেক কম, ঠিক আছে? মনে হচ্ছিল যে স্ক্রিন ভেঙে গেছে এখানে। টেনশন টেনশন কি কিনতে তো হবে, এটা গেলে কিনতে হবে না, ঠিক আছে? রিভার্সিবল রিঅ্যাকশন। এখন হচ্ছে যে কি আরেকটা কোয়েশ্চেন হচ্ছে how to make reversible reaction irreversible, how to make reversible reaction irreversible, how to make reversible reaction irreversible। বলো রিভার্সিবল রিঅ্যাকশন কি? এক্স্যাক্টলি। তো দেখো তোমার রিভার্সিবল রিঅ্যাকশন মানে হচ্ছে যেখানের মধ্যে তোমার প্রোডাক্ট গুলো রিঅ্যাক্ট করে আবার রিঅ্যাক্টেন্ট তৈরি করতে পারে, প্রোডাক্ট রিঅ্যাক্ট করে আবার কি তৈরি করতে পারে? রিঅ্যাক্টেন্ট তৈরি করতে পারে, বুঝা গেছে? আচ্ছা, জিনিসটাকে আমি উল্টা মানে যেভাবে লিখি ওভাবে লিখি, ঠিক আছে? প্রোডাক্ট আবার রিঅ্যাক্ট করে কিসে পরিণত হতে পারে? রিঅ্যাক্টেন্টে পরিণত হতে পারে, মানে প্রোডাক্ট রিঅ্যাক্ট করে রিঅ্যাক্টেন্টে পরিণত হতে পারে। এটাই হচ্ছে আমাদের কি রিভার্সিবল রিঅ্যাকশন, এটাই হচ্ছে আমাদের রিভার্সিবল রিঅ্যাকশন। এখন দেখো তোমার রিঅ্যাক্টেন্ট থেকে প্রোডাক্ট তৈরি হওয়ার পরে রিঅ্যাক্টেন্ট থেকে প্রোডাক্ট তৈরি হওয়ার পরে যদি আমরা প্রোডাক্টকে সরাই ফেলি রিঅ্যাক্টেন্ট থেকে প্রোডাক্ট তৈরি হওয়ার পরে যদি আমরা যে কোনো একটা প্রোডাক্টকে সরাই ফেলি, তাহলে আমাদের প্রোডাক্ট কি রিঅ্যাক্টেন্টে আর পরিণত হতে পারবে? প্রোডাক্টটা রিঅ্যাক্টেন্টে পরিণত হতে পারবে না। বিষয়টা বোঝার চেষ্টা করো, বিষয়টা আমি আরেকটু ইজিলি বুঝাই, ঠিক আছে? আরেকটু ইজিলি বুঝাই। তোমার ধরো এখানের মধ্যে কি আছে, একটা রিঅ্যাক্টেন্ট এ আছে আর একটা রিঅ্যাক্টেন্ট বি আছে, ঠিক আছে? এই দুইটা রিঅ্যাক্ট করে কি কি তৈরি করতেছে? সি তৈরি করতেছে, ডি তৈরি করতেছে, ঠিক আছে? এখন সি ডি রিঅ্যাক্ট করে আবার এবি তৈরি করতেছে। যদি আমি এখান থেকে ডি কে সরাই ফেলি, সি আর ডি এর সাথে রিঅ্যাক্ট করতে পারবে? পারবে না। সি যদি ডি এর সাথে রিঅ্যাক্ট করতে না পারে তাহলে সে এবি তৈরি করতে পারবে? পারবে না। সুতরাং রিঅ্যাকশনটা কি হয়ে যাবে গা? ইররিভার্সিবল হয়ে যাবে গা। রিভার্সিবল থেকে ইররিভার্সিবল করার নিয়মই হচ্ছে কি প্রোডাক্টকে সরাই ফেলা। এখন প্রোডাক্টকে আমরা কয়েকভাবে সরাইতে পারবো। একটা হচ্ছে কি ক্যারিং দ্য রিঅ্যাকশন ইন ওপেন কন্টেইনার। তো দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো। তোমার ক্যালসিয়াম কার্বনেট কি করবে? ক্যালসিয়াম কার্বনেট রিঅ্যাক্ট করে কিসে পরিণত হবে? ক্যালসিয়াম কার্বনেট রিঅ্যাক্ট করে পরিণত হবে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডে। ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে। ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে। বুঝা গেছে বিষয়টা? ক্যালসিয়াম অক্সাইডে পরিণত হবে এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে, ঠিক আছে? এন্ড কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে গ্যাসিয়াস। তো যদি এটা আমি ওপেন কন্টেইনারে করি তাহলে আমার কার্বন ডাইঅক্সাইডটা কি হয়ে যাবে? কার্বন ডাইঅক্সাইডটা এনভায়রনমেন্টে চলে যাবে। কার্বন ডাইঅক্সাইড যদি এনভায়রনমেন্টে চলে যায় তাহলে আমার এখানের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড কার পাবে না রিঅ্যাক্ট করার জন্য? ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইডকে যদি রিঅ্যাক্ট করার জন্য না পায় তাহলে সে কখনো ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারবে না। সুতরাং রিঅ্যাকশনটা কি হয়ে যাবে গা? ইরিভার্সিবল হয়ে যাবে। সুতরাং রিঅ্যাকশনটা কি হয়ে যাবে? ইরিভার্সিবল হয়ে যাবে, ঠিক আছে? তো যখন তুমি এক্সাম্পলটা দিবা অবশ্যই ক্লোজ কন্টেইনারে কিরকম হয় ওটাও দেখাতে হবে তোমার কাছে। অবশ্যই দেখাতে হবে। ক্লোজ কন্টেইনারের রিঅ্যাকশনটা এরকম হয়, ঠিক না? এই জিনিসটা তোমার কাছে দেখাতে হবে, অবশ্যই দেখাতে হবে যে ক্লোজ কন্টেইনারে এটা হয় আর ওপেন কন্টেইনারে তোমার নিচেরটা হয়। ক্লিয়ার? ভেরি গুড। ওকে, এরপর আসো, এটা হচ্ছে প্রথম ধাপ, মানে প্রথম মানে প্রথম ওয়ে।
তোমার রিভার্সিবল কি রিভার্সিবল করা। দ্বিতীয়টা হচ্ছে যে কি রিমুভিং 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 প্রোডাক্ট কেমিক্যালি রিমুভিং প্রোডাক্ট কেমিক্যালি রিমুভিং প্রোডাক্ট কেমিক্যালি রিমুভিং প্রোডাক্ট কেমিক্যালি। বুঝা গেছে? এখন আসো এটা এটা একটু বোঝার চেষ্টা করো এটা কিভাবে করে। ঠিক আছে, এটা কিভাবে করে এটা একটু বোঝার চেষ্টা করো। তো এখানের মধ্যে তোমার আছে হচ্ছে ইথাইল ইথানয়েড। কি আছে? ইথাইল ইথানয়েড। ঠিক আছে, ইথাইল ইথানয়েড C2H5 C2H5 COO CH3। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে এটাকে বলে ইথাইল ইথানয়েড। বুঝা গেছে? ইথাইল ইথানয়েড কার সাথে রিঅ্যাক্ট করতেছে? H2O এর সাথে রিঅ্যাক্ট করতেছে। কি তৈরি করবে? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে। কি তৈরি করবে? CH3COOH তৈরি করবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এটা টু বি ভেরি স্পেসিফিক এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, এরপরে কি তৈরি করবে? এরপরে তৈরি করবে হচ্ছে তোমার অ্যালকোহল। এরপরে তৈরি করবে হচ্ছে অ্যালকোহল। এই অ্যালকোহলের স্পেসিফিক নাম কি? ইথানল। এই অ্যালকোহলের স্পেসিফিক নাম কি? ইথানল। ঠিক আছে, ইথানল তৈরি করবে। তো এটা হচ্ছে কি স্বাভাবিক রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা কিরকম হয়? এই রিঅ্যাকশনটা রিভার্সিবল হয়। এই রিঅ্যাকশনটা কিরকম হয়? এই রিঅ্যাকশনটা রিভার্সিবল হয়। এই রিঅ্যাকশনটা রিভার্সিবল হয়। বুঝে গেছে বিষয়টা? এখন ধরো আমি কি করলাম? এখন ধরো আমি এখানের মধ্যে কি করলাম? এই রিঅ্যাকশন মিডিয়ামের মধ্যে আলাদা করে NaOH যুক্ত করে দিলাম। কি যুক্ত করে দিলাম? NaOH যুক্ত করে দিলাম। ধরো এই রিঅ্যাকশনটা তো এমনিতেই হইতেছে, ঠিক আছে? এখন আমি কি করলাম? রিঅ্যাকশনটার মধ্যে আউট অফ নোওয়্যার কি যুক্ত করে দিলাম? NaOH যুক্ত করে দিলাম। কি যুক্ত করলাম? NaOH। NaOH কি? NaOH হচ্ছে একটা বেস। NaOH হচ্ছে একটা বেস। এটা কি? একটা অ্যাসিড। তো বেস আর অ্যাসিড রিঅ্যাক্ট করে কি তৈরি করবে? সল্ট আর ওয়াটার তৈরি করবে। তো এখানের মধ্যে সল্ট আর ওয়াটার কি তৈরি হবে? এখানের মধ্যে সল্ট আর ওয়াটার তৈরি হবে। দেখো সল্ট আর ওয়াটার তৈরি হবে। দেখো সল্ট আর ওয়াটারটা দেখো। সল্টটা হবে হচ্ছে CH3COO এটা হচ্ছে সল্ট। ঠিক আছে, আর ওয়াটার কোনটা তৈরি হবে? ওয়াটার কয়রকম আছে? H2 একটাই তো, ঠিক না? তো ওয়াটারটা তৈরি হবে। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। বিষয়টা বুঝা গেছে? ভেরি গুড। ওয়াটার তৈরি হলো। এখন তুমি দেখো তোমার এখানের মধ্যে যে প্রোডাক্টটা ছিল ইথানোয়িক অ্যাসিড, এটা কি আর আছে? এটা আর নাই। ঠিক আছে, এখন ইথানল কি ইথানোয়িক অ্যাসিডকে পাবে এগুলোকে তৈরি করার জন্য? পাবে না। তো যদি না পায় তাহলে সে কি কখনো এই ব্যাকওয়ার্ড ডিরেকশনে রিঅ্যাকশন দিতে পারবে? পারবে না। যদি দিতে না পারে তাহলে এটা কি হয়ে যাবে? আমাদের ইররিভার্সিবল রিঅ্যাকশন হয়ে যাবে। বুঝা গেছে বিষয়টা? তোমাকে আমি আগেও দেখাইছি দ্যাট আমাদের যখন নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হবে অর্থাৎ অ্যাসিড বেসের সাথে রিঅ্যাক্ট করে সল্ট আর ওয়াটার তৈরি করবে, তখন সল্ট আর ওয়াটার মিলে কখনো আবার অ্যাসিড দিতে পারবে না। যেহেতু এটা আবার অ্যাসিড দিতে পারবে না সেহেতু আমাদের ইথানল এখানে অ্যাসিডকে আর পাবে না। অ্যাসিডকে সে না পেয়ে সে আর রিঅ্যাকশন গুলোকে তৈরি করতে পারবে না। সুতরাং দিন শেষে এখানের মধ্যে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে না। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন না হলে এটাকে আমরা রিভার্সিবল রিঅ্যাকশন বলতে পারি না। বুঝা গেছে বিষয়টা? পারবা? ভেরি গুড। পরেরটা আসো। পরেরটা হচ্ছে তোমার আচ্ছা তোমাদের ওয়েট টেস্ট করছো ল্যাবের মধ্যে গিয়ে? ওয়েট টেস্ট করো নাই নাকি অ্যাবসেন্ট ছিলা? অ্যাবসেন্ট ছিলা, ঠিক না? বুঝি নাই? বাং মারছো? তোমরা তোমরা যখন বাং মারছো তখন ওনারা কি করতেছিল? পড়তেছিল। ঠিক আছে, তখন ফুটবল খেলো, অন্যরা তখন পড়ালেখা করে। জেগে ওঠো, সময় আছে এখনো, বেশি দিন নাই, অত বেশি দিন নাই। তুমি হয়তো এখন উঠবা, না হয় শেষ। ডিসিশনটা এখনই। তুমি হয়তো এখন পড়ালেখা সিরিয়াস হবা, নাই তুমি কিছুই করতে পারবা না। এটা হচ্ছে সিম্পল জিনিস। আসো, কোন একটা রিঅ্যাকশন আছে, রিঅ্যাকশনের মধ্যে এ বি এর সাথে রিঅ্যাক্ট করে কি তৈরি করতেছে? এ বি এর সাথে রিঅ্যাক্ট করে তৈরি করতেছে ধরো সি আর সোডিয়াম সালফেট। কি তৈরি করতেছে? সোডিয়াম সালফেট তৈরি করতেছে। ঠিক আছে, আচ্ছা যেটা জিনিসটা তোমাকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তোমাদের ল্যাব তো করো নাই, ঠিক না? ল্যাব করো নাই, ওয়েট টেস্ট করো নাই। ওয়েট টেস্টের দিন বাং মারছো। তো ওই দিন স্টুডেন্টরা কি করতেছিল? ওই দিন স্টুডেন্টরা ল্যাব করতেছিল, ঠিক আছে? তো যখন ওরা ল্যাব করতেছিল তখন ওরা কি করতেছিল? এই যে সালফেট আয়ন আছে, সালফেট আয়নের আইডেন্টিফিকেশন করতেছিল। ওদেরকে এরকম স্যাম্পল দেওয়া হয়েছিল। ওরা স্যাম্পলের মধ্যে কি অ্যাড করছে? ওরা স্যাম্পলের মধ্যে বেরিয়াম ক্লোরাইড অ্যাড করছে
আর HCl অ্যাড করছে, ঠিক আছে, ব্যারিয়াম ক্লোরাইড অ্যাড করছে। আবার মূলত প্রথমে কাকে অ্যাড করতে হয়, প্রথমে HCl কে অ্যাড করতে হয়, এরপরে ব্যারিয়াম ক্লোরাইড কে অ্যাড করতে হয়। আচ্ছা বাজি স্টেপ বাই স্টেপ নাইলে ভুলভাল বুঝবা। স্যাম্পলের সাথে আগে HCl কে অ্যাড করছে, ঠিক আছে, এরপরে HCl সহ স্যাম্পল সহ একটা সলিউশন তৈরি হয়েছে না এখানের মধ্যে। তো এটা কি এটার সাথে রিঅ্যাক্ট করাইছে এরপরে ব্যারিয়াম ক্লোরাইড কে। তো ব্যারিয়াম ক্লোরাইড কে রিঅ্যাক্ট করানোর পরে এখানে তৈরি হয়েছিল ব্যারিয়াম সালফেট। এই ব্যারিয়াম সালফেটটা হোয়াইট প্রেসিপিটেশন দিচ্ছিল, তলানিতে হোয়াইট কালার পাউডার তৈরি করতেছিল। বুঝা গেছে বিষয়টা? কি তৈরি করতেছিল? হোয়াইট কালার পাউডার তৈরি করতেছিল, হোয়াইট কালার প্রেসিপিটেট তৈরি করতেছিল, হোয়াইট কালার প্রেসিপিটেট তৈরি করতেছিল। বুঝা গেছে? ভেরি গুড। তো প্রেসিপিটেট জিনিসটা বুঝছো? তো ওরাই হোয়াইট কালারটা দেখে কি বুঝে? ওরাই হোয়াইট কালারটা দেখে বুঝে দ্যাট আমাদের এই স্যাম্পলের মধ্যে সালফেট আছে। তুমি দেখো এখানের মধ্যে ক্লোরিন, এখানে ক্লোরিন, তাহলে এখানের মধ্যে ব্যারিয়াম সালফেট হলেই হোয়াইট হবে। তার মানে স্যাম্পলে নিশ্চয়ই সালফেট আছে, কারণ সালফেট তো এই দুইটার মধ্যে সালফেট তো নাই, তার মানে সালফেট নিশ্চয়ই এখানের মধ্যে আছে। তো এটা হচ্ছে সালফেটের আইডেন্টিফিকেশন। তোমাদের এই আইডেন্টিফিকেশনটা করেছে কিনা জানি না, কিন্তু আমরা আমাদের ভার্সিটিতে এই আইডেন্টিফিকেশনটাই করি সালফেটের জন্য। বুঝা গেছে? অনেক ধরনের আইডেন্টিফিকেশন টেস্ট আছে, এটা আমি কিছুদিন আগে করছি, তাই বলে আমার মনে আছে এটা। বুঝা গেছে? এখন দেখো, তো এতটুকু বুঝছি আমরা, এতটুকু তো বুঝছি। তো দেখো তোমার যখন রিঅ্যাকশনের মধ্যে কি তৈরি হবে, প্রেসিপিটেট তৈরি হবে। তোমার যখন রিঅ্যাকশনে প্রেসিপিটেট তৈরি হবে, তোমার কাছে বুঝতে হবে যার প্রেসিপিটেট তৈরি হয়েছে সে আর রিঅ্যাকশনে অংশগ্রহণ করতেছে না। বুঝা গেছে? তো দেখো তোমার এখানে এ বি এর সাথে রিঅ্যাক্ট করে সি আর সোডিয়াম সালফেট তৈরি করছে, ঠিক আছে। তো সোডিয়াম সালফেট কি করবে, সোডিয়াম সালফেট সি এর সাথে রিঅ্যাক্ট করে আবার বি এ কে তৈরি করবে, ঠিক আছে। এখন আমি যদি এখানের মধ্যে কি করি, আমি যদি এখানের মধ্যে সুন্দর মতো বেরিয়াম ক্লোরাইড কে যুক্ত করে দিই, আমি যদি সুন্দর মতো এখানের মধ্যে কাকে যুক্ত করে দিই, বেরিয়াম ক্লোরাইড কে সুন্দর মতো যদি এখানে যুক্ত করে দিই, তাহলে বেরিয়াম ক্লোরাইড কি করবে, বেরিয়াম ক্লোরাইড আমাদের এই সোডিয়াম সালফেটের সাথে রিঅ্যাক্ট করবে, বেরিয়াম ক্লোরাইড আমাদের এই সোডিয়াম সালফেটের সাথে রিঅ্যাক্ট করবে, রিঅ্যাক্ট করে কি তৈরি করবে, রিঅ্যাক্ট করে তৈরি করবে বেরিয়াম সালফেট, রিঅ্যাক্ট করে তৈরি করবে কি, বেরিয়াম সালফেট, রিঅ্যাক্ট করে তৈরি করবে বেরিয়াম সালফেট। আর কি তৈরি করবে দেখি বলো, বেরিয়াম ক্লোরাইড ছিল, এখানে সোডিয়াম সালফেট ছিল, সোডিয়াম সালফেট থেকে সালফেট বেরিয়ামের কাছে চলে গেছে, ক্লোরিন চলে যাবে সোডিয়ামের কাছে, তার মানে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে এখানের মধ্যে। বুঝা গেছে বিষয়টা? বিষয়টা বুঝছো? এখন দেখো তোমার এখানের মধ্যে এই যে জিনিসটা তৈরি হয়েছে, এই জিনিসটা হোয়াইট কালার প্রেসিপিটেট আকারে নিচে বসে যাবে। তোমার এই জিনিসটা বেরিয়াম সালফেটটা হোয়াইট কালার প্রেসিপিটেট হিসেবে নিচে বসে যাবে, ঠিক আছে। যখন কোনো কিছু প্রেসিপিটেট আকারে বসে যায় সে আর রিঅ্যাকশনে অংশগ্রহণ করে না। তো ও যখন প্রেসিপিটেট আকারে নিচে বসে গেছে, ও কখনো সোডিয়াম ক্লোরাইডের সাথে রিঅ্যাক্ট করে আবার সোডিয়াম সালফেট তৈরি করবে না। সুতরাং আমাদের এই কার্বন বলছে, সুতরাং আমাদের এই সি সোডিয়াম সালফেটকে আর কখনো পাবে না। সোডিয়াম সালফেটকে না পাওয়ার কারণে সে আর কখনো কি তৈরি করতে পারবে না, এবি তৈরি করতে পারবে না। তো আগে যখন সোডিয়াম সালফেটকে পাইতো তখন সেই বি তৈরি করতে পারতো, এখন সোডিয়াম সালফেটকে পাচ্ছে না। যেহেতু সে সোডিয়াম সালফেটকে পাচ্ছে না, তাই বলে সে আর এবি কে তৈরি করতে পারবে না। এইভাবে আমরা প্রেসিপিটেশনের মাধ্যমে কি করতে পারি, রিভার্সিবল রিঅ্যাকশন করতে পারি। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। তো একটা সিম্পল জিনিস বলি, তোমার পরীক্ষার খাতায় তুমি কত লিখবা, পরীক্ষার খাতায় এত বেশি কিছু লেখার দরকার নেই। পরীক্ষার খাতায় লিখবা বাই ফর্মিং প্রেসিপিটেশন। তো বাই ফর্মিং প্রেসিপিটেশন, আমি এখানের মধ্যে কিন্তু কোনো রিয়েল কোনো ইকুয়েশন দিই নাই, দেখছো এবিসি দিছি কেন, যার কারণ এগুলো লাগবে না। আমি রিয়েল কোনো ইকুয়েশন দিলে তুমি ওটা লিখতে চলে যেতা, বুঝা গেছে, এই কারণে আমি দিই নাই। তো তুমি কি করবে, জাস্ট এতটুকু দিবা, তুমি দিবা হচ্ছে কি সোডিয়াম সালফেট, ব্যারিয়াম ক্লোরাইড, ব্যারিয়াম সালফেট, ব্যারিয়াম সালফেট। তো ব্যারিয়াম সালফেট কি, হোয়াইট প্রেসিপিটেট, ব্যারিয়াম সালফেট কি, হোয়াইট প্রেসিপিটেট, হোয়াইট প্রেসিপিটেট, হোয়াইট প্রেসিপিটেট। তো তুমি এটা এভাবে লিখবা, কোন একটা রিভার্সিবল রিঅ্যাকশনের মধ্যে আমাদের সোডিয়াম সালফেট তৈরি হচ্ছিল, ঠিক আছে। ওই রিঅ্যাকশনের মধ্যে বেরিয়াম ক্লোরাইড অ্যাড করে সোডিয়াম সালফেট থেকে বেরিয়াম সালফেট তৈরি করা যাবে, যেটা হোয়াইট প্রেসিপিটেট আকারে থেকে যাবে। সুতরাং রিঅ্যাকশন মিডিয়াম থেকে সোডিয়াম সালফেট চলে যাবে। সোডিয়াম সালফেট যদি রিঅ্যাকশন মিডিয়াম থেকে চলে যায়, তাহলে আমাদের রিঅ্যাকশনটা কখনো ব্যাকওয়ার্ড ডিরেকশন দিতে পারবে না, ব্যাকওয়ার্ড ডিরেকশন দিতে না পারলে ওটা ইরিভার্সিবল রিঅ্যাকশন হবে। বুঝা গেছে? ক্লিয়ার? তো আমরা কিভাবে রিভার্সিবল রিঅ্যাকশন গুলো কি রিভার্সিবল করতে পারি, তিন ভাবে। একটা হচ্ছে ওপেন কন্টেইনার ইউজ করে, আর একটা হচ্ছে রিঅ্যাকশন মানে কেমিক্যাল রিঅ্যাকশন ঘটায়, আর একটা হচ্ছে কি প্রেসিপিটেশন করে, বুঝা গেছে? ভেরি গুড।
আসো এরপর আমরা পড়বো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এইসব জিনিস আমি অঙ্কিতকে পড়াইও নি, কারণ আমি জানি যেগুলো না পড়াইলেও পারবে। পারবে। ও দেখি স্যার যেটা আমি পারবো না। কিছু না, তুমি কষ্ট করে পড়বা না। কাউকে তো পড়াইছেন কি কি পড়াইতাম? আমার মোবাইলে। ঠিক আছে, তো দেখো, তো ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম, ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম শুধুমাত্র রিভার্সিবল রিঅ্যাকশনে সম্ভব, তাই বলে ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম কি রিভার্সিবিলিটি, বুঝা গেছে? ভেরি গুড। এরপরে হচ্ছে স্টেবিলিটি। এবার স্টেবিলিটি দিয়ে আমরা কি বুঝাচ্ছি দেখো, আমাদের এখানের মধ্যে যখন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অবটেন্ড হয়েছে, এটা কি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম? কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে কি? কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে কনসেন্ট্রেশন চেঞ্জ না হওয়া। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে কি? কনসেন্ট্রেশন চেঞ্জ না হওয়া। এটা কেন চেঞ্জ হচ্ছে না? কারণ রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন সমান, ঠিক আছে? এখন কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে না, কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে না, কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে না, তার মানে দীর্ঘ সময় ধরে কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে না। এটাকে আমরা বলি স্টেবিলিটি অফ ইকুইলিব্রিয়াম। তোমার যদি কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে না, ধরো 2 সেকেন্ড ধরে 4 মোলার 6 মোলার থাকছে, এরপরে আবার চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা কি ইকুইলিব্রিয়াম বলা যাবে? ইকুইলিব্রিয়াম বলা যাবে না। কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হলেই যে ইকুইলিব্রিয়াম হবে এমনটা কিন্তু না, কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়ে দীর্ঘ সময় ধরে থাকতে হবে, এরপরে গিয়ে এটাকে কি বলা হবে? ইকুইলিব্রিয়াম বলা হবে। তো এই যে দীর্ঘ সময় ধরে কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট থাকতেছে, ওটাকে আমরা বলি হচ্ছে স্টেবিলিটি। তো ইকুইলিব্রিয়ামের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স কি? স্টেবিলিটি। আরেকটা হচ্ছে কি? অ্যাপ্রোচেবিলিটি ফ্রম বোথ সাইড, অ্যাপ্রোচেবিলিটি ফ্রম বোথ সাইড, অ্যাপ্রোচেবিলিটি approachability from both side, approachability from both side, approachability from both side, approachability from both side। এটার মানে কি? এটার মানে হচ্ছে দেখো, এটার মানে হচ্ছে এটা বোঝার চেষ্টা করো। approachability from both side এই কথাটা বোঝার চেষ্টা করো। ধরো আমার কাছে একটা রিঅ্যাকশন আছে, ঠিক আছে? নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, ঠিক আছে? এটা আমাকে কি দেয়? এটা আমাকে দেয় হচ্ছে 2NH3, আবার 2NH3 রিঅ্যাক্ট করে নাইট্রোজেন হাইড্রোজেন দেয়। তো দিন শেষে এখানের মধ্যে কি তৈরি হবে? একটা ইকুইলিব্রিয়াম তৈরি হবে। এখন এই রিঅ্যাকশনটা আমি শুরু করছি নাইট্রোজেন আর হাইড্রোজেনের রিঅ্যাকশন করানোর মাধ্যমে। আমি চাইলে এটাকে অ্যামোনিয়া দিয়েই শুরু করতে পারতাম। আমি একটা বিকারের মধ্যে যদি অ্যামোনিয়া ফেলে দিই, তাহলে এই রিঅ্যাকশনটা অটোমেটিক্যালি হবে, এই রিঅ্যাকশনটা অটোমেটিক্যালি হবে, এই রিঅ্যাকশনটা অটোমেটিক্যালি হবে। আর এই রিঅ্যাকশনটা অটোমেটিক্যালি হওয়ার পাশাপাশি এখানের মধ্যে অটোমেটিক্যালি ইকুইলিব্রিয়ামও গেইন হবে। মোট কথা হচ্ছে আমি নাইট্রোজেন হাইড্রোজেন দিয়ে রিঅ্যাকশন শুরু করলেও ইকুইলিব্রিয়াম হবে, NH3 দিয়ে শুরু করলেও ইকুইলিব্রিয়াম হবে। এটাকে আমরা বলি অ্যাপ্রোচেবিলিটি ফ্রম বোথ সাইড। বুঝা গেছে? ভেরি গুড। আসো নাম্বার 4। নাম্বার 4 হচ্ছে ইনকমপ্লিটনেস। ইনকমপ্লিটনেস, ইনকমপ্লিটনেস, কমপ্লিটনেস মানে কি জানো? কমপ্লিটনেস মানে হচ্ছে আমাদের রিঅ্যাকটেন্ট সম্পূর্ণরূপে শেষ হয়ে যাওয়া। আমাদের রিঅ্যাকটেন্ট সম্পূর্ণরূপে কি হয়ে যাওয়া? রিঅ্যাকশন শেষ হয়ে যাওয়া, রিঅ্যাকটেন্ট সম্পূর্ণরূপে শেষ হয়ে যাওয়া। তো রিঅ্যাকটেন্ট সম্পূর্ণরূপে শেষ হওয়া মানে কি? রিঅ্যাকটেন্ট সম্পূর্ণরূপে শেষ হওয়া মানে হচ্ছে, রিঅ্যাকটেন্ট সম্পূর্ণরূপে শেষ হওয়া মানে হচ্ছে রিঅ্যাকশন শেষে রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন 0 হয়ে যাবে, রিঅ্যাকটেন্ট শেষে রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন 0 হয়ে যাবে। এটাকে আমরা বলি হচ্ছে কমপ্লিটনেস। এটাকে আমরা কি বলি? কমপ্লিটনেস। কমপ্লিটনেস মানে কি? রিঅ্যাকশন সম্পূর্ণরূপে শেষ হওয়া, রিঅ্যাকটেন্ট সম্পূর্ণরূপে শেষ হওয়া, রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন 0 হয়ে যাবে, এটাকে আমরা বলি হচ্ছে কমপ্লিটনেস। ইনকমপ্লিটনেস মানে কি? ইনকমপ্লিটনেস মানে হচ্ছে রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন 0 না হওয়া, রিঅ্যাকশন সম্পূর্ণরূপে শেষ না হওয়া, রিঅ্যাকটেন্ট সম্পূর্ণরূপে শেষ না হওয়া। তো তোমার রিঅ্যাকটেন্ট যদি সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়, তাহলে ইকুইলিব্রিয়াম সম্ভব? ইকুইলিব্রিয়াম তো সম্ভব না, ইকুইলিব্রিয়াম তো সম্ভব না। রিঅ্যাকটেন্ট সম্পূর্ণরূপে শেষ হওয়া মানে কি? কনসেন্ট্রেশন 0 হয়ে যাওয়া। তো রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন 0 হলে, রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন 0 হলে ওটাকে কি আমরা ইকুইলিব্রিয়াম বলতে পারি? পারি না। বুঝা গেছে? তো ইনকমপ্লিটনেস হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়ামের একটা ক্যারেক্টারিস্টিক্স। ইনকমপ্লিটনেস হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়ামের একটা ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ আমাদের রিঅ্যাকটেন্ট 0 হইতে পারবে না, ইকুইলিব্রিয়াম গেইন করার জন্য রিঅ্যাকটেন্ট 0 হইতে পারবে না। এরপরে হচ্ছে তোমার ইনএফেক্টিভনেস অফ ক্যাটালিস্ট, ইনইফেক্টিভনেস অফ ক্যাটালিস্ট, ইনইফেক্টিভনেস অফ ক্যাটালিস্ট, ইনইফেক্টিভনেস অফ ক্যাটালিস্ট। আসলে বিষয়টা বোঝার চেষ্টা করো, বিষয়টা বোঝার চেষ্টা করো। তোমার এখানের মধ্যে কি আছে? তোমার এখানের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম আছে। এটা কি? একটা ইকুইলিব্রিয়াম। এটা কি? ফরওয়ার্ড রিঅ্যাকশন, ঠিক আছে? এটা কি? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এটা ফরওয়ার্ড রিঅ্যাকশন, এটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। বুঝা গেছে বিষয়টা?
হ্যাঁ, এটা ফরওয়ার্ড ডিরেকশন, এটা ব্যাকওয়ার্ড ডিরেকশন। আচ্ছা, তো এইভাবে পড়ানোর দরকার নাই। তো আমি এটা দিলাম, ঠিক আছে। আমি এই রিঅ্যাকশনটা করলাম, এখানে মধ্যে আমি কি দিলাম, ক্যাটালিস্ট দিলাম। তো ক্যাটালিস্ট দিলে আমার ইকুইলিব্রিয়ামে কোনো চেঞ্জ হবে না। কেন হবে না? ইকুইলিব্রিয়াম মানে কি? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। ক্যাটালিস্ট করে কি, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন কে বাড়াই দেয়, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন কেও বাড়াই দেয়। বুঝা গেছে? তো দোনোটাকে বাড়ায় কি করে ফেলে, আবারও সমান করে ফেলে। তো যেহেতু ফরওয়ার্ড ডিরেকশন আর ব্যাকওয়ার্ড ডিরেকশন সমান হয়ে যাচ্ছে, তার মানে ক্যাটালিস্ট ব্যবহার করার কারণে কোনো চেঞ্জ হচ্ছে না। তো এটাই বলি হচ্ছে ইনএফেক্টিভনেস অফ ক্যাটালিস্ট ইন ইকুইলিব্রিয়াম। এরপরে হচ্ছে ক্লোজ সিস্টেমে রিঅ্যাকশন করানো। ক্লোজ সিস্টেমে রিঅ্যাকশন করাইতে হবে। কেন ক্লোজ সিস্টেমে রিঅ্যাকশন করাইতে হবে? আমি আগেও দেখাইছি, ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি করে। যদি এটা ওপেন কন্টেনারে করা হয় তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইডটা এসকেপ করবে, অর্থাৎ আমাদের এটা রিভার্সিবল রিঅ্যাকশন হবে না। যদি এটা ক্লোজ কন্টেনারে করা হয় তখন এটা রিভার্সিবল রিঅ্যাকশন হবে, কারণ যখন রিঅ্যাকশনটা ক্লোজ কন্টেনারে হবে তখন ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করার সুযোগ পাবে, আর রিঅ্যাক্ট করে তারা কি তৈরি করবে, আবার ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ রিঅ্যাক্টেন্ট তৈরি করবে, অর্থাৎ রিঅ্যাকশনটাকে রিভার্সিবল করবে। বুঝা গেছে? তো ক্লোজ সিস্টেম না হইলে রিঅ্যাকশন রিভার্সিবল হবে না, রিঅ্যাকশন রিভার্সিবল না হইলে ইকুইলিব্রিয়াম তো জীবনেই হবে না। বুঝা গেছে? এরপরে হচ্ছে ডাইনামিক। ইকুইলিব্রিয়াম ইজ ডাইনামিক, এই কথাটা একটু বুঝতে হবে। ইকুইলিব্রিয়াম ইজ ডাইনামিক, এই কথাটা একটু বুঝতে হবে। এই কথাটার মানেটা কি দেখো, ইকুইলিব্রিয়াম ইজ ডাইনামিক। দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো। তোমার এখানের মধ্যে কি হয়েছে, তোমার এখানের মধ্যে কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়ে গেছে। এখন কনসেন্ট্রেশন যখন কনস্ট্যান্ট হয়ে গেছে, রিঅ্যাকশনটা দেখে মনে হবে যে রিঅ্যাক্টেন্টের কোনো পরিবর্তন হচ্ছে না, প্রোডাক্টের কোনো পরিবর্তন হচ্ছে না। রিঅ্যাক্টেন্টেরও কোনো পরিবর্তন নাই, প্রোডাক্টেরও কোনো পরিবর্তন নাই, তার মানে রিঅ্যাকশন থেমে গেছে মনে হবে। কিন্তু রিঅ্যাকশন কি থেমে গেছে? রিঅ্যাকশন তো থেমে যায় নাই। আমার ফরওয়ার্ড ডিরেকশন হচ্ছে, ব্যাকওয়ার্ড ডিরেকশনও হচ্ছে, কিন্তু তাও কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট কেন? কারণ ফরওয়ার্ড ডিরেকশনের রেট আর ব্যাকওয়ার্ড ডিরেকশনের রেট সমান। বুঝা গেছে? ভেরি গুড। তো এটাকে ডাইনামিক কেন বলা হচ্ছে? ডাইনামিক কি, স্ট্যাটিক কি? স্ট্যাটিক মানে হচ্ছে, আগে বলা হতো যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ স্ট্যাটিক, মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম গেইন করার পরে রিঅ্যাকশন থেমে গেছে, এটা বোঝানো হয়তো স্ট্যাটিক দিয়ে। এখন রিঅ্যাকশন কি থেমে যাচ্ছে? রিঅ্যাকশন তো থেমে যাচ্ছে না, রিঅ্যাকশন তো চলতেছে, তাই বলে এটাকে বলা হয় কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ ডাইনামিক। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। কেন এটাকে থেমে গেছে মনে হয়? কারণ কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়ে যায়। কেন কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়? কারণ রিঅ্যাকশন অফ রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন, রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন সমান হয়ে যায়। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। আসো, এতটুকু ক্লিয়ার। এরপর আমরা বলবো হচ্ছে ল অফ মাস অ্যাকশন। দেখো, ল অফ মাস অ্যাকশন এদিকে লিখবো, এদিকে রেট ইকুয়েশন লিখবো, দুইটা বুঝবা, ঠিক আছে? দুইটা বুঝবা, ল অফ মাস অ্যাকশন আর ওদিকে কি, রেট ইকুয়েশন। দুটোর মধ্যে বহুত তফাৎ আছে, ঠিক আছে? ল অফ মাস অ্যাকশন, রেট ইকুয়েশন, দুটোর মধ্যে কি আছে, তফাৎ আছে। তফাৎটা কিরকম বোঝার চেষ্টা করো। একই ইকুয়েশন দিব দুই সাইডে হুবাহু একই ইকুয়েশনটা দিব, ঠিক আছে? ধরো N2 3H2 2NH3, ঠিক আছে? এই একই ইকুয়েশন আমি এই সাইডেও দিব, ঠিক আছে? ল অফ মাস অ্যাকশন কি বলে, রেট ইকুয়েশন কি বলে, এই জিনিসটা খেয়াল করো। ল অফ মাস অ্যাকশন বলে দ্যাট রেট অফ রিঅ্যাকশন কিসের সমান? রেট অফ রিঅ্যাকশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাক্টিভ মাস। ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি, অ্যাক্টিভ মাস। এন্ড অ্যাক্টিভ মাস দুই প্রকার হয়, একটা হচ্ছে কনসেন্ট্রেশন, আর একটা হচ্ছে পার্শিয়াল প্রেসার। একটা হচ্ছে কনসেন্ট্রেশন, আর একটা কি, আরেকটা হচ্ছে পার্শিয়াল প্রেসার, ঠিক আছে? কনসেন্ট্রেশন আমরা বুঝি, পার্শিয়াল প্রেসার আমরা বুঝি না। তো পার্শিয়াল প্রেসারের কাহিনীটা পরে, আমরা কনসেন্ট্রেশন দিয়ে বুঝবো। তো আমরা কি বুঝতেছি এখানে? আমরা বুঝতেছি রেট অফ রিঅ্যাকশন কিসের সাথে প্রপোর্শনাল? কনসেন্ট্রেশনের সাথে প্রপোর্শনাল। কার কনসেন্ট্রেশন? রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন। কার কনসেন্ট্রেশন? রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন। বুঝে গেছে? তো ল অফ মাস অ্যাকশন আমাকে বলতেছে রেট অফ রিঅ্যাকশন অ্যাক্টিভ মাসের সাথে প্রপোর্শনাল।
কার অ্যাক্টিভ মাসের সাথে প্রপোর্শনাল, রিঅ্যাক্ট্যান্টের অ্যাক্টিভ মাসের সাথে প্রপোর্শনাল। অ্যাক্টিভ মাস কি কনসেন্ট্রেশন, অ্যাক্টিভ মাস কি পার্শিয়াল প্রেসার। তো পার্শিয়াল প্রেসার আমরা পরে বুঝবো, আগে আমরা কনসেন্ট্রেশনে ফোকাস করি। ঠিক আছে, আগে আমরা কনসেন্ট্রেশনে ফোকাস করি। তো আমরা যদি এখানে রেট অফ রিঅ্যাকশন লিখতে চাই, রেট অফ রিঅ্যাকশন লিখতে চাই, তাহলে আমরা কিরকম করে লিখবো? আমরা লিখবো হচ্ছে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট। তো কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট কি? নাইট্রোজেন। কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট কি? হাইড্রোজেন। ঠিক আছে, তো এটা হচ্ছে কিন্তু শুধুমাত্র কনসেন্ট্রেশন। তো যখন আমরা কনসেন্ট্রেশনকে অ্যাক্টিভ মাস হিসেবে বলবো, এটা কিন্তু শুধুমাত্র কনসেন্ট্রেশন। এটা কি? শুধুমাত্র কনসেন্ট্রেশন। যখন আমরা কনসেন্ট্রেশনকে অ্যাক্টিভ মাস বলবো, তখন আমার কাছে ব্যালেন্সড ইকুয়েশনে যেগুলো কোএফিসিয়েন্ট, ওগুলাকে কনসেন্ট্রেশনের পাওয়ার আকারে ইউজ করতে হবে। তো আমার এখানে কনসেন্ট্রেশনের পাওয়ার আকারে কি ইউজ হবে? হাইড্রোজেনের বেলায় 3, নাইট্রোজেনের বেলায় 1। বুঝে গেছে বিষয়টা? তো এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে তোমার ল অফ মাস অ্যাকশন, এটা হচ্ছে তোমার ল অফ মাস অ্যাকশন। বুঝে গেছে? এবার রেট ইকুয়েশনে আসো, রেট ইকুয়েশনের বেলায় আসো। রেট ইকুয়েশনেরটা একটু খটকা আছে। রেট অফ ইকুয়েশন, রেট ইকুয়েশনে কি? রেট অফ রিঅ্যাকশন কিসের সাথে প্রপোর্শনাল? কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্টের সাথে প্রপোর্শনাল। কিসের সাথে প্রপোর্শনাল? কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্টের সাথে প্রপোর্শনাল। কিন্তু তোমার এখানের মধ্যে যে পাওয়ারটা দিবা, এটা আসবে হচ্ছে এক্সপেরিমেন্টালি। মানে এই রিঅ্যাকশনটা কোথায় ঘটাইতে হবে? যে কোনো একটা বিকারে ঘটাইতে হবে। এরপরে দেখতে হবে যে এখানের মধ্যে কি পাওয়ার বসাইলে রেট অফ রিঅ্যাকশনের সাথে এই কনসেন্ট্রেশন গুলো প্রপোর্শনাল হবে। বুঝা গেছে বিষয়টা? এখানে কোএফিসিয়েন্ট হচ্ছে পাওয়ার, এখানে কোএফিসিয়েন্ট হচ্ছে পাওয়ার, আর এখানের মধ্যে পাওয়ার হচ্ছে কি এক্সপেরিমেন্টালি পাওয়ারটা বসানো হচ্ছে। বুঝা গেছে? তাহলে রেট ইকুয়েশন বুঝে গেছে? ভেরি গুড। এরপরে রেট কনস্ট্যান্টের বেলায় আসো। তুমি এখানে প্রপোর্শনাল সাইন তুলে একটা কনস্ট্যান্ট বসাইছো। ঠিক আছে, এটাকে তুমি কি বলবা? এটাকে তুমি কি বলবা? ঠিক আছে। এই যে প্রপোর্শনাল তুলে কনস্ট্যান্ট বসাইছো, এটাকে তুমি কি বলবা? তুমি এখানেও একই কাজ করবা। প্রপোর্শনাল তুলে কি বসাবা? কনস্ট্যান্ট বসাবা। এই কনস্ট্যান্টটাকে তুমি কি বলবা? দোনোটা কনস্ট্যান্টের নামই একই। দোনোটা কনস্ট্যান্টের নাম হচ্ছে রেট ইকুয়েশন, সরি রেট কনস্ট্যান্ট। দোনোটা কনস্ট্যান্ট কি? রেট কনস্ট্যান্ট। দোনোটা কনস্ট্যান্ট কি? রেট কনস্ট্যান্ট। এটাও রেট কনস্ট্যান্ট, ওটাও রেট কনস্ট্যান্ট। বুঝা গেছে? এটাও রেট কনস্ট্যান্ট, এটাও রেট কনস্ট্যান্ট। ক্লিয়ার? কনফিউশন হবা কোনো কিছুতে এখানে এখন আর কনফিউশন আছে? ল অফ মাস অ্যাকশন, রেট ইকুয়েশন, কনফিউশন নাই। ইজি না জিনিসটা? ইজি জিনিসটা। ভেরি গুড। তো ল অফ মাস অ্যাকশন আমরা এখানে বুঝে গেছি গা বিষয়টা। ল অফ মাস অ্যাকশন আমরা এখানের মধ্যে বুঝে গেছি গা। তো এখন আমরা ধীরে ধীরে আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ, যেটা হচ্ছে কেপিকেসি, ওখানের মধ্যে ঢুকে পড়বো। ঠিক আছে, কেপিকেসিতে ঢুকে পড়বো। তো কেপিকেসিতে ঢুকার আগে আমি বলে দিচ্ছি, কেসির মধ্যে আমাদের শুধুমাত্র অ্যাক্টিভ কনসেন্ট্রেশনটা লাগবে, মানে অ্যাক্টিভ পার্শিয়াল প্রেসারটা আমার লাগবে না। মানে অ্যাক্টিভ মাসের মধ্যে শুধুমাত্র কনসেন্ট্রেশন লাগবে, পার্শিয়াল প্রেসার আমার লাগবে না। পার্শিয়াল প্রেসার কখন লাগবে? যখন আমি কেপি করব। কেপি, পি ফর পার্শিয়াল প্রেসার, কেসি, সি ফর কনসেন্ট্রেশন। বুঝা গেছে? তাহলে আমার প্রথমে কেসি বের করতে হবে। কেসির জন্য আমার শুধুমাত্র কনসেন্ট্রেশন লাগবে। তাই বলে পার্শিয়াল প্রেসার তোমাকে আমি এখন বুঝাবো না। পার্শিয়াল প্রেসার কখন বুঝাবো? আগামীকাল বুঝাবো। বুঝা গেছে বিষয়টা? আগামীকাল বুঝাবো পার্শিয়াল প্রেসার। আপাতত আমরা কিসে যাব? আপাতত আমরা যাব হচ্ছে কনসেন্ট্রেশন। ঠিক আছে, তাহলে আমরা একটা রিঅ্যাকশন রিঅ্যাকশন লিখার পরে আমরা কেসি কেপি দিব। ঠিক আছে, একটা বাস্তব রিঅ্যাকশন লিখি। যেহেতু লিখতেছি রিঅ্যাকশন, একটা বাস্তব রিঅ্যাকশন নিই। ঠিক আছে, একটা কাল্পনিক রিঅ্যাকশন দেওয়া থেকে বেটার কি বাস্তব রিঅ্যাকশন দেওয়া। ঠিক আছে, তাহলে নাইট্রোজেন প্লাস 3H2 রিঅ্যাক্ট করে কি তৈরি করবে? রিঅ্যাক্ট করে তৈরি করবে তোমার 2NH3। ঠিক আছে, বুঝা গেছে? এখন তোমার এখানের মধ্যে কি করতে হবে? ল অফ মাস অ্যাকশন ইউজ করতে হবে। ল অফ মাস অ্যাকশন, এলএমএ। ঠিক আছে, ল অফ মাস অ্যাকশন ইউজ করতে হবে। তো ল অফ মাস অ্যাকশন মধ্যে তুমি কি লিখতে পারো এখানের মধ্যে? ল অফ মাস অ্যাকশন, ল অফ মাস অ্যাকশন। ঠিক আছে, তো দেখো এই রিঅ্যাকশনটাকে তুমি দুই ভাগে ভাগ করতে পারো না? একটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন, আর একটা কি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। একটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন, আর একটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। একটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন, আর একটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। ফরওয়ার্ড রিঅ্যাকশন কি? ফরওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে তোমার এখানে নাইট্রোজেন, ফরওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে তোমার এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন রিঅ্যাক্ট করবে। নাইট্রোজেন আর হাইড্রোজেন রিঅ্যাক্ট করবে, রিঅ্যাক্ট করে কি তৈরি করবে? রিঅ্যাক্ট করে তৈরি করবে হচ্ছে অ্যামোনিয়া। রিঅ্যাক্ট করে তৈরি করবে হচ্ছে অ্যামোনিয়া। এটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন কি? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে আমার এখানে অ্যামোনিয়া নিজে নিজে রিঅ্যাক্ট করবে। অ্যামোনিয়া নিজে নিজে রিঅ্যাক্ট করবে। অ্যামোনিয়া নিজে নিজে রিঅ্যাক্ট করে কিসে পরিণত হবে? রিঅ্যাক্টেন্টে পরিণত হবে। রিঅ্যাক্টেন্টে পরিণত
হবে, অ্যামোনিয়া নিজে নিজে রিঅ্যাক্ট করে রিঅ্যাক্টেন্টে পরিণত হবে। তো ফরওয়ার্ড রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন বুঝে গেছে বিষয়টা। এখন ফরওয়ার্ড রিঅ্যাকশনের জন্য তুমি ল অফ মাস অ্যাকশন বসাও। তো রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি হবে, কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্ট, কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্ট, কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্ট। বুঝা গেছে? যেহেতু এগুলো অ্যাক্টিভ মাসের ক্ষেত্রে শুধু কনসেন্ট্রেশন দিলে হয় না, অ্যাক্টিভ মাসের ক্ষেত্রে কি করতে হবে, যার যার পাওয়ারকে তার তার কনসেন্ট্রেশন, যার যার কোএফিসিয়েন্টকে তার তার কনসেন্ট্রেশনের পাওয়ার আকারে ইউজ করতে হবে। ঠিক আছে? তো নাইট্রোজেনের কোএফিসিয়েন্ট কি, নাইট্রোজেনের কোএফিসিয়েন্ট হচ্ছে 1, তাহলে নাইট্রোজেনের কোএফিসিয়েন্টকে কি করতে হবে, তার কনসেন্ট্রেশনের পাওয়ার আকারে ইউজ করতে হবে। হাইড্রোজেনের কোএফিসিয়েন্ট 3, তাই বলে তার কোএফিসিয়েন্টকে তার পাওয়ার আকারে ইউজ করতে হবে। বিষয়টা মাথায় রাখো। ল অফ মাস অ্যাকশনের ক্ষেত্রে আমরা কি জানি, রেট অফ রিঅ্যাকশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাক্টিভ মাস। অ্যাক্টিভ মাসের ক্ষেত্রে শুধু কনসেন্ট্রেশন দিলে হবে না, অ্যাক্টিভ মাস কনসেন্ট্রেশনকে বুঝাই মানলাম, এটা কিন্তু শুধুমাত্র কনসেন্ট্রেশনকে বুঝায় না, এখানের মধ্যে যার যার কনসেন্ট্রেশনের উপরে তার তার কোএফিসিয়েন্টকে পাওয়ার আকারে বসাতে হবে। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড, ক্লিয়ার? এতটুকু বুঝছো তো? রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন এটা। এন্ড রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন কি? রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন হবে হচ্ছে এখানে রিঅ্যাকট্যান্ট কে, অ্যামোনিয়া। ঠিক আছে, তাহলে কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া, কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া, কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া, শুধু এতটুকু দিলে হবে না, যার যার পাওয়ার হিসেবে তার তার কোএফিসিয়েন্টকে, যার যার কনসেন্ট্রেশনের পাওয়ার হিসেবে তার তার কোএফিসিয়েন্টকে বসাতে হবে। এখন আমি এখানের মধ্যে কি বের করব, এখন আমি এখানের মধ্যে একটা রেট কনস্ট্যান্ট বসাবো, একটা কি বসাবো, রেট কনস্ট্যান্ট বসাবো। তো এটাকে কি বলবো আমরা, রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, এটাকে বলবো হচ্ছে রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, এটাকে বলবো হচ্ছে রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, এটাকে বলবো রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন। বুঝা গেছে? ভেরি গুড, এটাকে বললাম রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন। আর এখানে কি বলবো, যে কনস্ট্যান্টটা আসবে এটা কি বলবো, রেট কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, এটাকে বলবো হচ্ছে রেট কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, এটাকে বলবো হচ্ছে রেট কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এখন দেখো, ইকুইলিব্রিয়ামের মধ্যে, অ্যাট ইকুইলিব্রিয়ামের মধ্যে তোমার রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সমান না? ইকুইলিব্রিয়ামের মধ্যে তোমার রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সমান না? তো তুমি লেখো রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এখন রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশনে তুমি ইকুয়েশন জানো না এখান থেকে, তো তুমি যেটা জানো তুমি ওটা বসাই দাও। ঠিক আছে, এই পুরোপুরি এটাকে সম্পূর্ণরূপে বসাই দিবে এখানের মধ্যে। ঠিক আছে, এরপর ইকুয়াল টুটাকে তুলো, ইকুয়াল টুটাকে এখানে আনো, এরপরে তুমি রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন যেটা আছে, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের ইকুয়েশন থেকে এটাকে বসাই দিবা। ক্লিয়ার? তুমি দোনোটা পাই গেছো গা। ঠিক আছে, বুঝা গেছে? এখন এখন তোমার এখানের মধ্যে rate of forward reaction divided by, sorry, rate constant of forward reaction divided by rate constant of backward reaction, rate constant of forward reaction divided by rate constant of backward reaction কে এক সাইডে আনতে হবে। বুঝে গেছে? এক সাইডে আনতে হবে। কেন আনতে হবে ওটা পরে বুঝাচ্ছি। ঠিক আছে, এক সাইডে আনি ফেলবা। ঠিক আছে, এক সাইডে আনবো, এক সাইডে আনলাম। তাহলে আমার এখানে কি থাকতেছে, এটা উপরে থাকতেছে, ঠিক না? এটা উপরে থাকতেছে আর এটা এই অংশটা নিচে থাকতেছে, এই অংশটা নিচে থাকতেছে। বুঝা গেছে? এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার এখানের মধ্যে এই যে রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ডিভাইডেড বাই রেট কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, এটাকে আমরা কি বলি জানো? এটাকে আমরা বলি হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এটাকে কি বলি? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দুইটা আছে, একটা হচ্ছে কেসি আর একটা হচ্ছে কেপি। এটাকে আমরা কি বলবো? কেসি বলবো। কেন? কারণ এটা হচ্ছে আমরা কনসেন্ট্রেশন দিয়ে বের করতেছি। ঠিক আছে, ভেরি গুড। তাহলে কেসির ইকুয়েশন আমরা পেয়ে গেছি। এখন তোমাকে যদি রিঅ্যাকশন দেওয়া থাকে, তুমি কেসির ইকুয়েশন বের করতে পারবা? মানে রিঅ্যাকশন এরকম করে দেওয়া থাকলে তুমি কেসির ইকুয়েশন বের করতে পারবা? তুমি কিভাবে রিঅ্যাকশনটা লিখবা, এরপর এইসব কাহিনী করবা, ঠিক না? পাগল হয়ে গেছো গা? দেখো, এই রিঅ্যাকশন লিখবা, ঠিক আছে, কেসি লিখবা, ইকুয়াল টু প্রোডাক্টের কনসেন্ট্রেশন, উপরে হচ্ছে প্রোডাক্টের কোএফিসিয়েন্টকে পাওয়ার আকারে বসাবা, এরপর নিচে কি রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন, এরপরে যার যার কোএফিসিয়েন্টকে তার তার কনসেন্ট্রেশনের পাওয়ার আকারে বসাবা। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড। তাহলে আমরা দুইটা প্র্যাকটিস করি। ঠিক আছে, দুইটা প্র্যাকটিস করি। আসো, হ্যাঁ, PCl5, PCl3, Cl2, এটার জন্য কেসি বের করতে বলছে। কিভাবে বের করবা? ইকুয়েশনটাই লিখে দিবে। প্রোডাক্টের কনসেন্ট্রেশন, প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন, যার যার কোএফিসিয়েন্ট তার তার কনসেন্ট্রেশনের পাওয়ার আকারে ইউজ করব। ঠিক আছে, তাহলে এটা একটা গেল। আমরা আরেকটা প্র্যাকটিস করব, আরেকটা প্র্যাকটিস করব। ঠিক আছে, আরেকটা প্র্যাকটিস করা যায়, আরেকটা প্র্যাকটিস করা যায়। এখন কোন ইকুয়েশন মাথায় আসছে না হঠাৎ করে। আচ্ছা, সমস্যা নেই। আরেকটা প্র্যাকটিস করি। হ্যাঁ, H2 প্লাস I2,
রিভার্সিবল রিঅ্যাকশন 2HI, ঠিক আছে, ভেরি গুড। এখন আমরা কি বের করব, কেসি বের করব। কিভাবে বের করব, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, যার যার কোভিশনকে তার তার কনসেন্ট্রেশনে পাওয়ার আকারে ইউজ করব। বুঝা গেছে? তো কেসির জাস্ট এই ছোট ইকুয়েশনটা, জেনারেল ইকুয়েশনটা বের করতে পারবা, কেসি জেনারেল ইকুয়েশনটা বের করতে পারবা আশা করি, ঠিক আছে। তাহলে আমাদের কেপি কেসি রিলেটেড, সরি কেসি পড়া শেষ হয়ে গেছে, কেসি পড়া শেষ হয়ে গেছে। এখন আমাদের কি বাকি, কেপি বাকি, ঠিক না? কেপি বাকি। কেপি পড়াই ফেলবো আজকে নাকি ছুটি দিয়ে দিব? হ্যাঁ। পড়াই ফেলবো। আপনার কতক্ষণ লাগে স্যার যেতে? কতক্ষণ লাগে স্যার যেতে আপনার? আমার বেশিক্ষণ লাগবে না, 15-20 মিনিটে চলে যেতে হবে। ওটা কতক্ষণ লাগবে? কে? কেপি কেপি পড়াইতে 10 মিনিট হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কেপি পড়াই, ঠিক আছে। তো আমরা কি জানি, আমরা জানি ওই ইকুয়েশনটা দিয়ে পড়াবো, ঠিক আছে। আমাদের নাইট্রোজেন আছে, আমাদের হাইড্রোজেন আছে, নাইট্রোজেন হাইড্রোজেন রিঅ্যাক্ট করে কি তৈরি করে, অ্যামোনিয়া তৈরি করে, নাইট্রোজেন হাইড্রোজেন রিঅ্যাক্ট করে অ্যামোনিয়া তৈরি করে। এখন আমাদের ল অফ মাস অ্যাকশন কি বলতেছে, ল অফ মাস অ্যাকশন বলতেছে, ল অফ মাস অ্যাকশন বলতেছে, ল অফ মাস অ্যাকশন বলতেছে দ্যাট এখানের মধ্যে আমাদের রেট অফ রিঅ্যাকশন, এখানের মধ্যে আমাদের রেট অফ রিঅ্যাকশন, রেট অফ রিঅ্যাকশন কিসের সাথে প্রপোর্শনাল হবে, রেট অফ রিঅ্যাকশন আমাদের রিঅ্যাকট্যান্টের পার্শিয়াল প্রেসারের সাথে প্রপোর্শনাল হবে, রিঅ্যাকট্যান্টের পার্শিয়াল প্রেসারের সাথে প্রপোর্শনাল হবে, রিঅ্যাকট্যান্টের পার্শিয়াল প্রেসারের সাথে প্রপোর্শনাল হবে। বুঝা গেছে বিষয়টা? রিঅ্যাকট্যান্টের পার্শিয়াল প্রেসারের সাথে প্রপোর্শনাল হবে। তো ল অফ মাস অ্যাকশন এমনি কি বলছিল, রেট অফ রিঅ্যাকশন রিঅ্যাকট্যান্টের অ্যাক্টিভ মাসের সাথে প্রপোর্শনাল হবে। অ্যাক্টিভ মাস মানে কি, কনসেন্ট্রেশন আর পার্শিয়াল প্রেসার, ঠিক আছে। তো যেহেতু অ্যাক্টিভ মাস বলে দিছে, এখানের মধ্যে শুধুমাত্র পার্শিয়াল প্রেসার বা শুধুমাত্র কনসেন্ট্রেশন লিখলে হয় না, যেটা কোএফিসিয়েন্ট আছে ওটাকে পাওয়ার আকারে বসাতে হয়। বুঝা গেছে? যেটা কোএফিসিয়েন্ট আছে ওটা পাওয়ার আকারে বসাতে হয়। তুমি কি বুঝতেছো আদৌ কি লিখতেছি? হ্যাঁ। ভেরি গুড। তো P(N2) মানে কি, পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন, pH2 মানে কি, পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন, ঠিক আছে। এখন আমরা পার্শিয়াল প্রেসার জিনিসটা কি, এই জিনিসটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে। পার্শিয়াল প্রেসার জিনিসটা কি এটা বোঝার চেষ্টা করব। আসো, পার্শিয়াল প্রেসার কোথায় 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 পাওয়া যায়? পার্শিয়াল প্রেসার পাওয়া যাবে একটা গ্যাস মিক্সচারে, পার্শিয়াল প্রেসার পাওয়া যাবে গ্যাস মিক্সচারে, পার্শিয়াল প্রেসার পাওয়া যাবে গ্যাস মিক্সচারে, ঠিক আছে। যে যে সিস্টেমের মধ্যে তোমার এই রিঅ্যাকশনটা ঘটতেছে, যে সিস্টেমের মধ্যে তোমার এই রিঅ্যাকশনটা ঘটতেছে, ওই সিস্টেমের মধ্যে তোমার নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া তিনটার একটা মিক্সচার পাওয়া যাবে, নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া তিনটার একটা মিক্সচার পাওয়া যাবে। কেন? কারণ এটা রিভার্সিবল রিঅ্যাকশন, রিঅ্যাকট্যান্ট শেষ হবে না, প্রোডাক্টও শেষ হবে না, ঠিক আছে। তো রিঅ্যাকট্যান্ট শেষ হচ্ছে না, প্রোডাক্ট শেষ হচ্ছে না, মানে কি তিনটাই আছে, তিনটা থাকলে কি তৈরি করবে, একটা মিক্সচার তৈরি করবে। এখন এই তিনটা গ্যাসের মিক্সচার কি করবে, এই তিনটা গ্যাসের মিক্সচার কন্টেইনারের দেয়ালে একটা ধাক্কা দিবে, কন্টেইনারের দেয়ালে একটা ধাক্কা দিবে। এই ধাক্কাটাকে আমরা কি বলবো, এই ধাক্কাটাকে আমরা এই মিক্সচারের টোটাল প্রেসার বলবো, এই মিক্সচারের টোটাল প্রেসার বলবো, ঠিক আছে, এই মিক্সচারের টোটাল প্রেসার বলবো। বুঝা গেছে? এখন এই মিক্সচারের মধ্যে নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার কি হবে, এই মিক্সচারে নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার হবে কি জানো, এই মিক্সচারে নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার হবে, এই মিক্সচার থেকে বাদ বাকি সবাইকে সরাই দিলে নাইট্রোজেন যে পরিমাণ প্রেসার দিবে ওটাই হবে নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার। এই মিক্সচারের মধ্যে হাইড্রোজেনের পার্শিয়াল প্রেসার কি হবে, এই মিক্সচারে হাইড্রোজেনের পার্শিয়াল প্রেসার হবে হচ্ছে, এই মিক্সচার থেকে হাইড্রোজেন ব্যতীত বাদ বাকি সবগুলোকে সরাই দিলে হাইড্রোজেন যে পরিমাণ প্রেসার এক্সার্ট করবে সেটা। এই মিক্সচারে অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেসার কি হবে, এই মিক্সচারে অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেসার হবে হচ্ছে, এই মিক্সচার থেকে অ্যামোনিয়া ব্যতীত বাদ বাকি সবগুলোকে বের করে দিলে অ্যামোনিয়া নিজে একা যে পরিমাণ ধাক্কা কন্টেইনারের দেয়ালে দিবে অথবা যে পরিমাণ প্রেসার কন্টেইনারের দেয়ালে দিবে ওটাই হবে অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেসার। তো পার্শিয়াল প্রেসার বিষয়টা বোঝার চেষ্টা করো। তো যদি কখনো কোশ্চেন আসে হোয়াট ইজ পার্শিয়াল প্রেসার, তুমি বলো নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার কি ছিল, নাইট্রোজেন পার্শিয়াল প্রেসার ছিল হচ্ছে এই মিক্সচারে নাইট্রোজেন ছাড়া বাদ বাকি সবগুলোকে বাইর করে দিয়ে শুধুমাত্র নাইট্রোজেন থাকলে যে পরিমাণ প্রেসার নাইট্রোজেন এক্সার্ট করবে ওটা হচ্ছে নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার, ঠিক আছে। যখন নাইট্রোজেন ছাড়া বাদ বাকি সবগুলোকে বের করে দিচ্ছ তখন নাইট্রোজেন পুরো ভলিউমটা একা অকুপাই করতেছে না, পুরো ভলিউমটা একা অকুপাই করতেছে। তার মানে আমরা নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসারটাকে এভাবে বলতে পারি যে এই মিক্সচারে নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার হবে হচ্ছে নাইট্রোজেন যখন এই পুরো ভলিউমটাকে একা অকুপাই করবে তখন নাইট্রোজেন যে প্রেসারটা দিবে ওটাই হবে নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার। বুঝে গেছে? তো এটা ইংলিশে কিভাবে বলে, ইংলিশে এটাকে এভাবে বলে দ্য পার্শিয়াল প্রেসার অফ এনি গ্যাস in a gas mixture can be defined as the pressure it exerts when it occupies the entire volume of the gas mixture. বুঝা গেছে? একদম সুন্দর করে ডেফিনিশন বলে দিছি, এই ডেফিনিশনটা যাতে না ভুলো। তো পার্শিয়াল প্রেসার অফ N2, পার্শিয়াল প্রেসার অফ H2, পার্শিয়াল প্রেসার অফ NH3, বুঝা গেছে এতটুকু? ভেরি গুড, ক্লিয়ার। পার্শিয়াল প্রেসার জিনিসটা আমরা বুঝে গেছি, ঠিক আছে, পার্শিয়াল প্রেসার জিনিসটা আমরা বুঝে গেছি। নেক্সট ক্লাসে আমাকে বলবা ভাইয়া মোল ফ্র্যাকশন কথাটা আমাকে একটু বলিয়ে, ঠিক আছে।
মোল ফ্র্যাকশন। ঠিক আছে, আমি ভুলে যেতে পারি কারণ এটা এখানে পড়াই তো আমি, এটা আমি এখানে পড়াবো না আজকে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি বের করব? কেপির ইকুয়েশন বের করব। এখান থেকে কি বের করব? কেপির ইকুয়েশন বের করব। তো কেপির ইকুয়েশন বের করার জন্য আমরা এটাকে একটু নিচে নিয়ে গেলাম। ঠিক আছে, আমরা এখানের মধ্যে কি কি দিব? ল অফ মাস অ্যাকশন অ্যাপ্লাই করব। ল অফ মাস অ্যাকশন অ্যাপ্লাই করার আগে আমার কাছে এখানে বলে দিতে হবে যে এখানের মধ্যে দুই ধরনের রিঅ্যাকশন আছে। একটা কি, একটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড রিঅ্যাকশন, আর একটা কি আমাদের ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। একটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড রিঅ্যাকশন আর একটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। একটা ফরওয়ার্ড রিঅ্যাকশন, একটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, একটা ফরওয়ার্ড রিঅ্যাকশন, একটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন কিসের সাথে প্রপোর্শনাল হবে? আচ্ছা, আগে ফরওয়ার্ড রিঅ্যাকশনটা লিখি। ফরওয়ার্ড রিঅ্যাকশনটা হচ্ছে আমার রিঅ্যাকট্যান্ট রিঅ্যাক্ট করে প্রোডাক্ট তৈরি করা। রিঅ্যাকট্যান্ট রিঅ্যাক্ট করে কি তৈরি করা? প্রোডাক্ট তৈরি করা। এটাকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন। এটাকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড রিঅ্যাকশন। আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন কি? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে আমাদের প্রোডাক্ট রিঅ্যাক্ট করে কি তৈরি করা? রিঅ্যাকট্যান্ট তৈরি করা। প্রোডাক্ট রিঅ্যাক্ট করে রিঅ্যাকট্যান্ট তৈরি করা। এটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। ওকে, তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন আমরা বুঝে গেছি। ফরওয়ার্ড রিঅ্যাকশন কি জিনিস, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এখানে কি জিনিস আমরা বুঝে গেছি। এখন আমরা এখানের মধ্যে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন কি পাবো? ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা পার্শিয়াল প্রেসার অফ দা রিঅ্যাক্ট্যান্ট। ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা পার্শিয়াল প্রেসার অফ দা রিঅ্যাক্ট্যান্ট। ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা পার্শিয়াল প্রেসার অফ দা রিঅ্যাক্ট্যান্ট। এখানে কি পাবো? এখানে পাবো হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা পার্শিয়াল প্রেসার অফ দা রিঅ্যাক্ট্যান্ট। এখানে রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেন, এখানে রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে অ্যামোনিয়া। তাই বলে আমরা এখানে পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন হাইড্রোজেন বসাইছি আর এখানে পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া বসাইছি। ভেরি গুড। এখন দেখো আমাদের এখানে মধ্যে যেহেতু ল অফ মাস অ্যাকশন বসাইতেছি, আমাদের শুধু পার্শিয়াল প্রেসার বসাইলে হবে? হবে না, আমাদের কাছে কি করতে হবে? যার যার কোএফিসিয়েন্টকে তার তার পার্শিয়াল প্রেসারের পাওয়ার আকারে বসাতে হবে। যার যার কোএফিসিয়েন্টকে তার পার্শিয়াল প্রেসারের পাওয়ার আকারে বসাতে হবে। এরপরে আমরা এখানের মধ্যে কি করব? প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে তুলে, সরি প্রপোর্শনাল সাইনটাকে তুলে ফেলবো। প্রপোর্শনাল সাইনটাকে তুলে আমরা কে বসাবো? একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনবো। যেহেতু এটা ফরওয়ার্ড রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, তাই বলে এই কনস্ট্যান্টটাকে কি বলবো? রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন। রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন। রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন। বুঝা গেছে? যেহেতু এটা রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, তাই বলে আমরা এখানের মধ্যে যে রেট কনস্ট্যান্ট আনবো এটাকে বলবো আমরা রেট কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। ওটাকে বলবো আমরা রেট কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এখন আমরা জানি ইকুইলিব্রিয়ামের মধ্যে কি হয়? ইকুইলিব্রিয়ামের মধ্যে আমাদের রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সমান হয়। ইকুইলিব্রিয়ামের মধ্যে আমাদের রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সমান হয়। অ্যাট ইকুইলিব্রিয়াম, অ্যাট ইকুইলিব্রিয়াম, অ্যাট ইকুইলিব্রিয়াম কি হচ্ছে আমাদের? রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সমান হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সমান হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সমান হচ্ছে। ক্লিয়ার? ভেরি গুড। তো রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন সমান হচ্ছে। এখন রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশনের জায়গায় আমরা এই জিনিসটা লিখতে পারি। এন্ড রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের জায়গায় আমরা কি লিখতে পারি? রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের জায়গায় আমরা লিখতে পারি এটাকে। ঠিক আছে, এখন আমরা এখানে কি বের করতে যাচ্ছি? আমরা বের করতে যাচ্ছি হচ্ছে কেপি। আমরা কি বের করতে যাচ্ছি? আমরা বের করতে যাচ্ছি কেপি। কেপি কি জিনিস? কেপি হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি জিনিস? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ডিভাইডেড বাই রেট কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এটাই হচ্ছে আমাদের কেপি। তো আমরা যদি এটাকে এখানে বের করতে চাই তাহলে কি আসবে দেখো? তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে উপরে থাকবে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ NH3, উপরে থাকবে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ NH3, নিচে থাকবে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাকট্যান্টস, নিচে থাকবে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাকট্যান্টস। বুঝা গেছে বিষয়টা? এরপরে ইকুয়াল টু আমাদের কি থাকবে দেখো? ইকুয়াল টু আমাদের এটা থাকবে। বুঝা গেছে? এখন তোমাকে যদি কেপি বের করতে দেয়, তোমাকে একটা ইকুয়েশন দিয়ে দেয়, আর যদি তোমাকে কেপি বের করতে দেয় তুমি বের করতে পারবা? কিভাবে বের করবা? শুধু এতটুকু লিখলেই চলবে। বুঝা গেছে? উপরের এত কাহিনী লিখতে হবে না, উপরের এত কাহিনী লিখতে হবে না। তাহলে চলো আমরা প্র্যাকটিস করি একটু। চলো আমরা একটু প্র্যাকটিস করি। আমরা এখানের মধ্যে কয়েকটা প্র্যাকটিস করবো, এটাও প্র্যাকটিস করবো কারণ এই এক্সাম্পলটা আসলে সুন্দর আছে। এটা আছে একটা, আরেকটা হচ্ছে আমাদের H2I2 2H। তো দোনোটার জন্য কি বের করব? কেপি বের করব। ঠিক আছে, দোনোটার জন্য কেপি বের করব। তো প্রথমটার জন্য কেপি কি হবে? প্রথমটার জন্য কেপি হবে হচ্ছে প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্টের পার্শিয়াল প্রেসার, রিঅ্যাকট্যান্টের পার্শিয়াল প্রেসার। ঠিক আছে, যার যার কোএফিসিয়েন্ট তার তার পার্শিয়াল প্রেসারের পাওয়ার আকারে বসবে। ঠিক আছে, ভেরি গুড। এখন দেখো এখানে কেপি কি হবে? এখানে কেপি হবে হচ্ছে প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার, প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্টের পার্শিয়াল প্রেসার। যার যার কোএফিসিয়েন্ট তার তার পাওয়ার আকারে বসবে। বুঝে গেছে? তাহলে কেপিও শেষ, কেসিও শেষ। কেপি কেসি আমরা বুঝে ফেলতে পারছি। ঠিক আছে, এখন তোমার এখানের মধ্যে যেগুলো এ নাম্বার আর বি নাম্বারের কোয়েশ্চেন আসবে ওগুলো আমি তোমাকে লিখে টেলিগ্রামে পাঠিয়ে দিব। তোমার কাজ হচ্ছে আজকে এই পুরাটা কি করা?
নোট করা, পুরাটা নোট করা। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। আমি তোমাকে নোটটা এখনই মানে এই ক্লাস লাইটটা এখনই দিয়ে দিব। এমনি পিডিএফ বানানো লাগিব।